নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে আপনারা জানেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হচ্ছে আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশে যে গণবিক্ষোভ গত কয়েক সপ্তাহ ধরে, মানে প্রায় 27শে জুলাই থেকে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল ছাত্রদের মধ্যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন ঢেউ আছড়ে পড়ে আজকে একদম গণভবনে, যেখানে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান। সেই গণভবনে মানুষের বিক্ষুব্ধ মানুষের ক্ষোভ এবং জনরোষ যাকে বলে, একদম কাতারে কাতারে মানুষের সেই জনরোষ আছড়ে পড়ে এবং যার পরিণামে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি পদত্যাগ করে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সম্ভবত তিনি এখন ভারতবর্ষে আছেন। আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে তার আগামী ভবিষ্যৎ কোন দিকে যাবে, তিনি কোথায় গিয়ে রাজনৈতিক আশ্রয় পাবেন। কিন্তু যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা করা, ঠিক এই সম্ভাবনার কথা আমরা সংবাদ সোচ্চারে আমাদের এক ভিডিও বার্তায় আমরা গত পরশু দিন তুলে ধরেছিলাম এবং সেখানে 35 মিনিটের সেই ভিডিওতে আমি এটাই বলার চেষ্টা করেছিলাম যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত না ক্ষমতা ছেড়ে পালাতে হয়, যে দিকে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের মানুষের যে আন্দোলন যেদিকে পরিচালিত হচ্ছে, তার যা অভিমুখ তা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই গণ আন্দোলন কিন্তু, গণবিক্ষোভ কিন্তু গণজোয়ারে পরিণত হবে এবং সেই গণজোয়ারের ওপরে যে কারোরই কোনো কন্ট্রোল থাকবে না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে গণভবন যেটা, সেই ভবন লুটের মধ্যে দিয়ে দেখা গেছে মানুষ কিভাবে পুরো তার বাসভবন লুট করে তার সমস্ত জিনিসপত্র একরকম দখল করে নিয়ে সে সমস্ত তারা চলে গেছে। এবং এই ঘটনা আমরা দেখেছি গত কয়েক বছর আগে শ্রীলঙ্কাতে ঘটেছিল এবং এবারে দেখলাম আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশে। যদিও বাংলাদেশ আমাদের পড়শি রাষ্ট্র, আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা শুরু থেকেই বলেছি, একটা কথা বারবার বলেছি, অনেক সময় আমাদের কথাকে অনেকে উপহাস করেছেন। আমরা একটা কথা বারবার বলেছি, বাংলাদেশের বহু মানুষ যাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আছে, সেখানেও আমরা বলেছি যে তারা বলার চেষ্টা করেছেন যে ভারতবর্ষ নাকি বাংলাদেশের কাঠপুতলি সরকার হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায়, তাই শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে। আমি কিন্তু বারবার তাদের এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং বলেছিলাম যে ভারতবর্ষ যতই চাক, যদি বাংলাদেশের মানুষ যেদিনকে চাইবে না, সেদিন ভারতবর্ষ শত চেষ্টা করলেও আর ওই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব হবে না। কারণ বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যে আন্দোলন, যে রক্তাক্ত আন্দোলন তারা করতে পারে, তারা জানে যে ইতিহাস তাদের সাথে আছে, যে দুটো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যাদের যে জাতির সাথে আছে, সেই জাতিকে এত সহজে আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই। যে বহির কোনো শক্তি তাদেরকে পরিচালনা করবে, দিনের পর দিন পরিচালনা করবে, এটা কখনোই সম্ভব নয়। আর সেই কথাটা কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশের মানুষ ঠিক করবে একটা দিন, যেদিনকে যে তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে যাবে, ভারত নয়। এটা যারা বলেন তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করেন। তারা তাদের জাতির আত্মাভিমানের প্রতি তারা অন্যায় করেন, তারা তাদের জাতির আত্মাভিমানকেই তারা ভালো মতো বোঝেন না। আজকে সেই কথাই সত্যি হয়েছে। শেখ হাসিনা বাধ্য হয়েছেন। ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, আন্দোলন আদৌ কতটা সঠিক কতটা বেঠিক আমি সেই প্রশ্নে যাব না। কারণ আমাদের ভারতীয় মিডিয়া অনেক চ্যানেলে আমরা দেখছি তারা এই গণ আন্দোলনটাকে, এই গণবিক্ষোভটাকে তারা একটা বৈদেশিক
শত্রু বৈদেশিক কোনো ইয়ের মদতপুষ্ট বলে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা এর মধ্যে যাব এই রকম কোনো কথা বলতে রাজি নই, কারণ মানুষের ক্ষোভ, মানুষের বিক্ষোভ, মানুষের আন্দোলন, এগুলোকে সবসময় মানুষের অধিকার আন্দোলন, এই সমস্ত কিছুকেই কিন্তু সম্মান জানাতে পারে যে শাসক, সেই শাসকই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকে। যে শাসক নিজেকে শুধু শোষণের হাতিয়ার হিসেবে মনে করে, সেই শাসক দীর্ঘদিন কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা শুরু থেকেই দেখেছি শেখ হাসিনার মধ্যে একটা অসম্ভব দাম্ভিকতা কাজ করেছে, যেখানে বাংলাদেশের নির্বাচনটা পর্যন্ত মানে গণভোটের মাধ্যমে হয়নি, সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়। বাংলাদেশের বহু মানুষের সাথে কথা বলে আমরা জেনে দেখেছি তাদের একটাই ক্ষোভ যে বাংলাদেশে কখনো নির্বাচন হতে দেওয়া হয় না, সেখানে সরকারি প্রশাসন যন্ত্রকে সম্পূর্ণ কাজে লাগিয়ে রাতের অন্ধকারে ব্যালট বক্সে ছাপ মেরে নির্বাচনে জেতা হয়। এবং প্রধান বিরোধী দল বাংলাদেশের যে প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলগুলো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করে না। এই রকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা দিনের পর দিন বাংলাদেশে ক্ষমতায় আসীন ছিলেন, যার স্বাভাবিক কারণেই মানুষের মধ্যে দিনের পর দিন তার এবং তার সরকার সম্পর্কে একটা ক্ষোভের উদ্গীরণ ঘটিয়েছে। আজকে সেই ক্ষোভের উদ্গীরণ থেকে সেটা আজকে দাবানলে পরিণত হয়েছে এবং সেই দাবানল তাকে গ্রাস করেছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আগামী দিনে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে, এখন সেটাই আমাদের কাছে সবচেয়ে চিন্তার বিষয়। কারণ আমরা আগেও আমাদের বক্তব্যে বলেছি যে প্রতিবেশী রাষ্ট্র সে যতই ক্ষুদ্র হোক তার অসীম গুরুত্ব থাকে। কারণ বাংলাদেশ সাথে আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে সংস্কৃতিগত এতটাই মিল আছে যে বাংলাদেশের যদি কখনো কোনো অশুভ কোনো শক্তি বাংলাদেশকে গ্রাস করে, তাহলে পশ্চিমবাংলায় আমাদের সবচেয়ে বেশি আঘাত লাগবে, আমরা কষ্ট পাবো, আমাদের দুঃখ হবে। তাই বাংলাদেশ আজকে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হলেও মানসিকভাবে আমরা কিন্তু বাংলাদেশের মানুষদেরকে এখনও সম্মান করি, ভালোবাসি এবং আমাদের সহনাগরিকের মতোই আমরা মনে করি। তাই আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার ইতিহাস আজকে তৈরি হলো, আগামী দিনে সেটা যাতে বাংলাদেশের আপামর মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, আমরা সেই আশাই করব। জানি না আমার এই বার্তা ইউটিউব আবার সেন্সার করবে কি না, কারণ গত দুদিন আগে আমি যে ইউটিউবে আমার যে বার্তা দিয়েছিলাম, যেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে পরিস্থিতি তৈরি হচ্ছে, শেখ হাসিনাকে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেশ ছেড়ে পালাতে হবে, আজকে সেই একই ঘটনা ঘটেছে। এবং এটা মনে হয় আমার রাজনৈতিক দূরদর্শিতার কারণ, মানে একটা প্রমাণ আমি রাখতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ইউটিউব আমার এই বক্তব্য সম্পূর্ণ সেন্সার করে, ফলে আমার এই বক্তব্যটা আমি পাবলিক করতে পারিনি। যাই হোক, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, একটা কথা আজকে স্বীকার করতেই হবে, আমাদের কাগজে দীর্ঘদিন বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত শ্রদ্ধেয় ভারতপ্রেমী মানুষ, তিনি হলেন মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। তিনি আমেরিকা থেকে আজকে ফোন করে আমাদের সংবাদ সোচ্চারকে ধন্যবাদ জানিয়েছেন এই কারণে যে দিনের পর দিন তিনি শেখ মুজিবের বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে শেখ মুজিবের যে অবদান নিয়ে যে ইতিহাস তৈরি হয়েছে, সেই ইতিহাসকে তিনি বিকৃত ইতিহাস বলে দিনের পর দিন তিনি ক্লেম করেছেন। এবং তিনি বারবার বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের যত না অবদান আছে, তার থেকে অনেক বেশি অবদান হচ্ছে বাংলাদেশের ধীরেন্দ্রনাথ দত্তের, যাকে 1971 সালের 29শে মার্চ পাক বাহিনী হানাদাররা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই ধীরেন্দ্রনাথ দাসের জন্য ধীরেন্দ্রনাথ দত্তের হয়ে তিনি বারবার গলা ফাটিয়েছেন। আজকে তিনি সেই সুদূর আমেরিকা থেকে ফোন করে আমাদেরকে সাবাস জানিয়েছেন যে আমাদের বক্তব্যই ছিল যে বাংলাদেশে যতই যাই হোক, ভারতবর্ষের যতই মদত থাক, একদিন না একদিন বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং সমস্ত
অত্যাচার শোষণের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করবে। আজকে সেটাই হয়েছে। আজকে সেইটা প্রমাণিত হওয়ার জন্য তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে আমরা চাই আমাদের পড়শি দেশ বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, পরিস্থিতি শান্ত হোক এবং সেখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোন যারা আছেন, হিন্দু ভাই বোন যারা আছেন, তারা সবাই মিলেমিশে সুখে থাকুন। যে সরকারি ক্ষমতায় আসুন তাদের নিরাপত্তার গ্যারেন্টি দিক, এটাই আমরা চাইব।